রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই দলটি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হয়। গতকাল অর্থাৎ 2025 সালের 28শে ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে এই দলটি আত্মপ্রকাশ করে। এবার আমরা বুঝতে চাইবো যে এই দলটির মূল স্লোগান এবং নীতি কি, কোন নীতির উপর ভিত্তি করে, কোন আদর্শের উপর ভিত্তি করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ডাক দিচ্ছেন এই তরুণ তুর্কিরা। জাতীয় এই নাগরিক পার্টির মূল স্লোগান হলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি। দলটির বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন এনে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের লক্ষ্যে কাজ করেছে। তাদের লক্ষ্য হলো সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিরোধ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এবার আসা যাক নতুন এই রাজনৈতিক দলটির প্রতিপক্ষ কারা এবং তাদের সঙ্গে এই ছাত্রদের জুলাই বিপ্লবের এই গণঅভ্যুত্থানের প্রধানতম অন্যতম স্টেক হোল্ডার তাদের সঙ্গে এই মুহূর্তে মতাদর্শগতভাবে কিংবা আগামীতে লড়াই কিভাবে সম্ভব। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান দুটো রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত। জাতীয় নাগরিক পার্টি এই দ্বিদলীয় প্রভাব ভেঙে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করতে চায়। গতকাল আমরা দেখেছি যে বিভিন্ন টেলিভিশনে আমাদের দেখার সুযোগ হয়েছে, তাদের বক্তব্যে এটাই প্রধানতম ফুটে উঠেছে। তাদের এই নেতৃত্বে থাকা নাহিদ ইসলাম গতকালকে বলেছেন যে এই দলটি বাহ্যিক প্রভাব মুক্ত থেকে জাতীয় স্বার্থকে তারা অগ্রাধিকার দেবে। তবে প্রধান রাজনৈতিক দলের সঙ্গে এই এনসিপির প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হবে না বলে কিন্তু অনেকে মনে করছেন, কারণ দলটির সাফল্য নির্ভর করবে তাদের সংগঠনের ক্ষমতা, জনগণের সমর্থন ও রাজনৈতিক কৌশলের উপর। তবে তরুণ প্রজন্মের মধ্যে তাদের জনপ্রিয়তা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি তাদেরকে একটি শক্তিশালী অবস্থানের দিকে নিয়ে যেতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর ভারত এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রধান শিরোনামে জায়গা পেয়েছে। এই সমস্ত বিষয়ে আজকে আমাদের আলোচনার সঙ্গী প্রতিদিনকার মতো প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। এটা এই মুহূর্তে কতটা বাস্তবসম্মত? দেখো, এটা কতটা বাস্তবসম্মত যদি বলতে হয়, আমার একটু ক্ষীণ হাসি পাচ্ছে। ভারতবর্ষের মতন একটা দেশে যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যে আদর্শে বিলং করে, বা আমাদের প্রতিবেশী বাংলাদেশও যদি বলো, আমাদের প্রতিবেশী তো পাকিস্তানও তো আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র, চায়না যেমন একটা প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের যে রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টি যে গঠিত হলো, তাদের যে মূল এজেন্ডা যেটা যে দেখলাম যে তারা একটা পরিষ্কার বলেছে যে নাহিদ ইসলাম তাদের সংগঠনের যে অন্যতম মুখ, দলের যে অন্যতম মুখ, সে বলেছে যে পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক দল এবং ভারতের কোনো রাজনৈতিক দলের আদর্শে তারা বিলং করবে না। এখন সেটা তাদের সিদ্ধান্ত হতেই পারে, তাদের দলের রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, কিন্তু ভারতবর্ষের মানে যে রাজনৈতিক সংস্কৃতির কথা যেটা বলা হচ্ছে, তাহলে তো রাজনৈতিক সংস্কৃতি আমার নিজের কাছে একটা, আমি এই কথাটা যদি আমি নিজে ধারণ করি, তাহলে আমার নিজের মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে, তাহলে রাজনৈতিক সংস্কৃতির শিষ্টাচারটা কতটা থাকছে, সেটা ভারতের ক্ষেত্রে হোক। শিষ্টাচার তুমি কিভাবে বলছো? মানে কোনো স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী? তোমাকে তো এই বাস্তবতাটাকে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের উত্থান কিংবা 1952 ভাষা আন্দোলনের ভাষার নিরিখে তো বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এই দেশ হয়েছে, তো সেখানে মূল স্পিরিটটাই তো তাদের ভাষা এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের অবস্থান এবং পরবর্তীতে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব এবং 1971 সালের স্বাধীনতা, পরবর্তীতে বাংলাদেশে পরপর 3 বার ক্ষমতায় আসা বা 4 বার ক্ষমতায় আসা আওয়ামী লীগের ভারতপন্থী নীতি, এই দুটোই সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের পক্ষে বিপক্ষে দুটো একেবারে পরিষ্কার বিভাজন। একটি নীতি তারা পাকিস্তানের পক্ষে, যে নীতি আওয়ামী লীগের পক্ষে বলা হয়েছিল পাকিস্তানের পক্ষে রাজাকার, পাকিস্তানি কিছু হলেই পাকিস্তান পাকপন্থী বলে বলা হতো, এখন বলা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে এখন ভারতপন্থী, অর্থাৎ আওয়ামী লীগ ইতিমধ্যেই ফ্যাসিবাদের ট্যাগ পেয়েছে। তো এই দুটো ধারাকে একেবারে রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে উৎখাত করার রাজনৈতিক আদর্শ বা দীক্ষিত হয়ে এই নতুন রাজনৈতিক দল। যে গত কয়েকদিন আগে বাংলাদেশের সেনাপ্রধান একটা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গত আগস্টের পর থেকে যে অন্তর্বর্তী সরকার যে চলছে এবং বাংলাদেশে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের বৈষম্য বিরোধী, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র দলের যে মুখ, যারা আন্দোলনটা সংগঠিত করেছিল, তারপরে সকলে তাদের পাশে দাঁড়িয়েছিল, এটা আমি বিশ্বাস করি এবং মনে করি, এটা আমার অভিমত, যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়া গেছে। সেখানকার সাবেক প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী এই মুহূর্তে এখানে রয়েছে। কিন্তু আমি এই কথাটা কেন বলবো যে সেনাপ্রধান যে কথাটা বলেছিল একটা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এবং সেই সেন্টিমেন্ট কিভাবে তারা স্বাধীন হয়েছিল, সব মানুষ যে দেশকে ভাষাকে দেশকে রক্ষা করার জন্য যে জীবন বলি প্রদত্ত করেছিল, সেই ইতিহাসকে সেই সেন্টিমেন্টকে যদি কোনো পন্থী বলা হয়, এখানে কিন্তু একটা তাহলে প্রশ্নের মুখ। তারপরে তুমি বলতে যাচ্ছ যে এই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতাপন্থী সমান্তরাল ভারতপন্থী, এটাকে মোটামুটি তুমি সেইভাবে কি ন্যারেটিভস দিচ্ছ? বাংলাদেশের মানুষরা কি অস্বীকার করতে পারে ৭১-এর সময় যে মানে ইন্দিরা কংগ্রেস বা মানে আমাদের ভারত সরকার যে পাশে দাঁড়িয়েছিল, সেটা বাংলাদেশের এখন সচেতন নাগরিক, এই প্রজন্মের কোন নাগরিক সেই ইতিহাসকে অস্বীকার করতে পারে না। আমার একটা প্রশ্ন দেখো, একটা বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মতনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের নতুন একটা বাংলাদেশ মানুষ দেখতে চায়। সামনে ভোট হবে, বাংলাদেশের নাগরিকরা কাকে আশীর্বাদ করবে, কোন রাজনৈতিক দলকে তারা নতুন বাংলাদেশের দায়িত্ব তুলে দেবে তাদের হাতে, সেটা বাংলাদেশের মানুষের বক্তব্য। যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা নতুন মুখটা রাজনৈতিক দল গঠন করলো জাতীয় নাগরিক পার্টি। তাদের জন্য আমাদের প্রতিবেশী নাগরিক দেশের একজন নাগরিক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, যারা আমরা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি, দু চারটে খবরাখবর রাখি, তাদের কাছে তাদের জন্য আমাদের অনেক অনেক অন্তহীন শুভকামনা থাকবে তাদের রাজনৈতিক পথে এগিয়ে চলার ক্ষেত্রে। কিন্তু আমার একটা প্রশ্ন যে আমি ভারতপন্থী পাকিস্তানিপন্থী এখানে কোনো কাজ করবে না, তারা তাদের রাজনৈতিকত আদর্শগত দিক থেকে তারা সে কথাটা বলতেই পারে, কিন্তু যেখানে একটা দেশ আর একটা দেশের সঙ্গে একসাথে চলার পথে হাঁটছে, শুধু বাংলাদেশ ভারত না, চীন ভারত না, সকলের সঙ্গে হাঁটছে, সেই জায়গায় দাঁড়িয়ে সরাসরি এরকম একটা মন্তব্য আমার মনে হয় আগামী দিন কিন্তু এই মন্তব্য প্রশ্নের মুখে পড়লেও পড়তে পারে। আমি তোমার এর আগের প্রসঙ্গের কথাটা ধরে আমি একটু রিপিটেডলি প্রশ্ন করতে চাই। তুমি বলছো যে ১৯৭১ এবং ১৯৭১ সালে ভারতের অংশগ্রহণ, এবং সেটা এই তরুণ প্রজন্ম অস্বীকার করছেন না বলে আমি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম থেকে জানি। কিন্তু তাদের বক্তব্য এবং ৫ই আগস্টের পর যেটা হয়েছে, বেসিক্যালি বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষেরই অভিযোগ যে ভারত আওয়ামী লীগ রাজনৈতিক দলটিকে প্রচ্ছন্ন পরোক্ষভাবে সমর্থন দিয়ে এসেছে, এবং পরপর ৩ বার যে নির্বাচন, জাতীয় নির্বাচন হয়েছে, সেই জাতীয় নির্বাচনে নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের এই গণতান্ত্রিক কাঠামোর একটি অন্যতম কাঠামোকে ভেঙে দিয়েছিল আওয়ামী লীগ, এবং সেই আওয়ামী লীগকে প্রতিবেশী দেশে ভারত সমর্থন দিয়েছে। অর্থাৎ ১৯৭১ সালকে অস্বীকার করছেন না কিন্তু বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ, হয়তো কেউ কেউ করেন, কিন্তু তাদের আবার ভারতের বিরুদ্ধে এটাও অভিযোগ যে একটি রাজনৈতিক দলকে প্রচ্ছন্নভাবে ভারতের পক্ষ থেকে সমর্থন দিয়ে আসা হচ্ছে, এবং সে কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যে কাঠামো, গণতান্ত্রিক যে কাঠামো, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা একটা বাধার সম্মুখীন হয়েছে। সেটা কি তুমি অস্বীকার করবে? দেখো, এটা আমি অস্বীকার করব কি করব না সেটা আমি বলবো না। আমি অস্বীকার করলাম কি না করলাম তাতে কোনো যায় আসে না। তুমি যদি প্রেক্ষাপট দেখো, পিছন দিকে যদি আমরা ফিরে তাকাই, ৭১-এর পর থেকে বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, সেটা বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ হোক, সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কখনো কি কোনো চিট ধরেছে? সরকারিভাবে কোনো চিট ধরেছে? কূটনৈতিকভাবে হয়নি। তো সেক্ষেত্রে ভারত সরকার যদি দেখে যে এই দল এরা মানুষকে একত্রিত করে একটা দেশকে স্বাধীন করার জায়গায় নিয়েছে, এবং তারা রাজনৈতিকভাবে সে দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে চালিয়ে আসছে, তাদের পাশে থাকা উচিত। এটা তার ভারত তার শিষ্টাচার বজায় রেখেছে পররাষ্ট্র নীতিতে, কূটনীতিতে। তুমি কি বলো বিএনপির সময় কি ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো ছিল না? আওয়ামী লীগের সময়, আমার যদি ভুল না হয়, বিএনপির সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও পরপর কয়েকবার রাষ্ট্রীয় সফর করেছে। তো সেখানে তারা ব্যক্তিগত স্তরে কারা কি বলছে, আর একটা ঘটনা আমি এই কথাটাকে মূল্যায়ন দেব যে তারা মনে করেছে এটা ফ্যাসিস্ট সরকার, হয়তো প্রচ্ছন্ন হয়ে ভারত সরকার তাদের পাশে থেকে তাদের এটা মনে হয়েছে। সেই মনে হওয়াটা তো কোনো অফিসিয়াল নয়, কিন্তু এটা ঘটনা যাকে তারা ফ্যাসিস্ট সরকার বলছে 15 বছরে ভারত পাশে থেকেছে না মদত দিয়েছে, এর মধ্যে হাজার প্রশ্ন আছে, হাজার কিন্তু আছে, হাজার জিজ্ঞাসা আছে। এগুলো তো আমাদের আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে যে তাদের পাশে এখন আর মানুষ নেই। এবার আসা যাক পাকিস্তানপন্থী এবং একটি বড় সংখ্যক জনগোষ্ঠী, বিশেষ করে একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকারই করেন না কিংবা স্বাধীনতার পক্ষে ছিলেন না, যারা আল শামস, আল বদর বা অন্যান্য ভাবে যাদেরকে বকলমে কোট আনকোট রাজাকার হিসেবে আখ্যায়িত করা হয়, এরা পাকিস্তানপন্থী হিসেবেই বলা হয়, তাদেরকে কাঠগড়ায় তোলা হয়। তাহলে দেখা গেল যে একদিকে আওয়ামী লীগকে ভারতপন্থী হিসেবে সাইড করে ফেলা গেল, এবং অন্যদিকে আরেকটি বিশেষ রাজনৈতিক মতাদর্শ
এবং বলা ভালো এই মুহূর্তে তাদের একটা বড় সংগঠন বিস্তার রয়েছে বিভিন্ন ধর্মভিত্তিক দলটি, তাদেরকেও সাইড করে রাখা হলো। একদিকে আওয়ামী লীগ ভারতপন্থী, অন্যদিকে আরেকটি বিশেষ রাজনৈতিক দল, একেবারে পরিষ্কার করে বলবো যে জামায়াত ইসলামী কিংবা ইসলামপন্থী অনেকগুলো দল, হয়তো অনেক কোনো দল বা কোনো ইসলামপন্থী দল হয়তো তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে সমর্থন করে বা তারা সেই বাংলাদেশের সপক্ষে তারা রাজনীতি করেন, কিন্তু সরাসরি দুটো ধারায় আমরা দেখলাম বিভক্ত করে দেয়া হয়েছে। একটি ভারতপন্থী মানে আওয়ামী লীগ এবং অন্যটি পাকিস্তানপন্থী অর্থাৎ জামায়াতে ইসলামী কিংবা তার অ্যালায়েন্স যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা। এক্ষেত্রে নির্বাচন যদি ডিসেম্বরে, আমি ধরে নেই বাংলাদেশের সেনা প্রধানের ডেডলাইন সব মিলিয়ে উনি বাংলাদেশের সেনা প্রধানের যে সময়সীমা বেঁধে দেয়া যদি ধরে নেই তর্কের খাতিরে ডিসেম্বরে, এবছর ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয়, সেক্ষেত্রে এই দুটো ধারাকে বাদ দিলে একদিকে তোমার কথায় কোট আন কোট বাংলাদেশের অধিক কিছু সংখ্যক মানুষের ভাষায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাদ, তার কারণ তারা ভারতপন্থী, তাদেরকে থাকতে দেবেন না নাহিদ ইসলামরা, এবং অন্যদিকে পাকিস্তানপন্থী কোট আন কোট যারা মুক্তিযুদ্ধকে এখনো পর্যন্ত রেকগনাইজ করেনি অর্থাৎ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যেগুলো আছে সেগুলোকে আলাদা করে দেওয়া হলো, তাদেরও উৎখাতের ডাক দিলেন। তাহলে আসলে কতটা বাস্তবসম্মত নির্বাচনের তাহলে প্রতিদ্বন্দ্বী তো পাওয়া যাবে না, শুধু বিএনপির সঙ্গে একা লড়বে। একটা কথা বলি, এটা হচ্ছে বাংলা অভিধানে দুটো শব্দ ব্যবহার করা হয়, পক্ষ বিপক্ষ এবং নিরপেক্ষ। আমরা কেউ কি নিরপেক্ষ? বাংলাদেশে যে কটা প্রধান রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে এবং বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো আছে, বাংলাদেশের যে নতুন যে রাজনৈতিক দল গঠন হলো তারা একটা নতুন আদর্শগত ভিত্তিতে তারা আগামীর পথে এগিয়ে যাবে এবং তারা নির্বাচনেও নিশ্চয়ই অংশগ্রহণ করবে। তারা জানিয়েছে তাদের যদি মানুষের সমর্থন না থাকে তারা বিরোধী আসনে থাকবে। কিন্তু বাংলাদেশের নাগরিকরা কোনো একটা পক্ষ নিয়ে তো কথা বল, সেই জায়গায় দাঁড়িয়ে না, তারা তো বলছেন তারা মধ্যপন্থা, ভারতপন্থা পাকিস্তানপন্থা, তারা মধ্যপন্থা অবলম্বন করবেন। অর্থাৎ পরিষ্কার নতুন এই ছাত্রদের, তরুণদের কিংবা এই জুলাই আন্দোলনের স্পিড নিয়ে কোট আন কোট তারা এই বলছেন যে যেখান থেকে দীক্ষিত হয়ে এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটি করেছেন, তাদের মূল আদর্শ হতো মধ্যপন্থা, অর্থাৎ যে পন্থা তারা দেখেছেন সেই পন্থাও নয় এবং যে পন্থায় রয়েছেন সেই পন্থাতে তারা বিশ্বাস করে না, মধ্যপন্থা অবলম্বন করবে না। ভারত এবং পাকিস্তান পন্থীদেরও তারা বাংলাদেশে রাজনীতি করতে দেবেন না বা উৎখাতের ডাক দিয়েছে। 1952 থেকে 1971 পরে 2025 বাংলাদেশের সব নাগরিক কি হঠাৎ করে এই গত গণ অভ্যুত্থানের পরে একটা মধ্যপন্থায় বিলং করবে? তোমার কি মনে হয়? এতগুলো প্রধান রাজনৈতিক দল থাকা সত্ত্বেও কেউ কারো পক্ষ নেবে না? যারা নতুন রাজনৈতিক দল হিসেবে বলছো যে এই নতুন সূর্যোদয় তারা দেখুক, এটা আমরা আশা করি, কিন্তু খুব তাড়াতাড়ি যে একটা মধ্যপন্থার বাংলাদেশের সব মানুষের মধ্যপন্থার পথে হাঁটবে এটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য। এবং এখানে কিন্তু অনেক জিজ্ঞাসা কমা দাড়ি সব অপেক্ষা করছে এবং আমরা দেখতে থাকবো। খুব তাড়াতাড়ি কিন্তু এত সিদ্ধান্ত আসা যাবেও না যেমন, এবং এত তাড়াতাড়ি সিদ্ধান্ত কিন্তু দেওয়াটাও আমার মনে হয় সমীচীন নয়, কারণ গোটা পৃথিবীর রাজনৈতিক ইতিহাস যদি তুমি দেখো তাড়াতাড়ি কিন্তু জিনিসটা আসে না। আমার মনে হয় যেটা তোমার সঙ্গে আমি খানিকটা সহমত, কারণ মধ্যপন্থা, ভারতপন্থী আওয়ামী লীগ কিংবা পাকিস্তানপন্থী যদি আমরা নাম না করে বলি, কেউ হয়তো ট্যাগ দেয়নি এখনো পর্যন্ত, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে পারি যে পাকিস্তানপন্থী জামায়াত শিবির বা ইসলামী কিছু দলকে বোঝানো হয়েছে। যদি এই দুটো দলকে বাদ দিয়ে বর্তমান এই জাতীয় নাগরিক পার্টি রাজনীতিতে তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে, তাহলে বিএনপি একমাত্র রাজনৈতিক দল বলে আমার মনে হয়। কিন্তু তারা তো আসলে মধ্যপন্থা বলতে যেটা বোঝাচ্ছেন আসলে বিএনপি এবং আওয়ামী লীগ, আমরা যেটা জানি বিএনপি আওয়ামী লীগ বাদ দিয়ে তাদের রাজনৈতিক চেতনা, তাদের মূল্যবোধ এবং তাদের মূল স্পিড, তাদের আত্মা আসলে -2 ফর্মুলারই ভেতরে যারা ছিল তাদেরই ইমপ্লিমেন্টেশন বলে অনেকে বলছেন। এটা আমরা এক্ষুনি এই বিষয়ে মতামত দিচ্ছি না, বিভিন্ন গণমাধ্যম, বাংলাদেশের বিভিন্ন আলোচক সমালোচক বিভিন্ন রকমের টক শোতে আমরা দেখি যে এই -2 ফর্মুলার পেছনে ছিলেন কারিগর, তারাই মূলত এই পেছন থেকে কলকাঠি নাড়ছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আমার সঙ্গে এই মুহূর্তে প্রাসঙ্গিক প্রসঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরা। আমি প্রিয় দর্শক একটা কথাই বলবো যে আজকের এই আলোচনার থেকে যদি আমরা খানিকটা একটু ইতিহাস নিতে চাই তাহলে একেবারে সোজা কথায় সেটা হচ্ছে যে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনৈতিক মতাদর্শের মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে নিজস্ব ভূমি থেকে বাদ দিয়ে আসলে এই সংস্কার কতটা বাস্তবসম্মত সেটি সময় বলবে। তবে এই মুহূর্তে রাজনীতির যে চটকদারিতা, অর্থাৎ আমরা বিভিন্ন সময় বলি যে খবরের শিরোনাম কিংবা হয় না যে একটা বুম করার একটা বিভিন্ন তাদের কথাবার্তা বলে, কালকে
তরুণদের অনেকের কথা শুনেছি এবং অনেককে তাদের ব্যক্তিগতভাবে তাদের ফেসবুক পোস্ট দেখেছি। জুলাই আন্দোলনের আগে থেকে আমরা পুরো সিনারিওটা আমরা দেখেছি। সবার মধ্যেই যে নতুন বাংলাদেশ গড়ার একটা তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার একটা স্পিড, সেটা পরিলক্ষিত হয়েছে। এখনো পর্যন্ত আমার মনে হয় তারা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছেন। এটা আমরা ভারতীয় হিসেবে বা আমাদের ভারতীয় গণমাধ্যমে বা আমরা সাংবাদিক হিসেবে, প্রতিবেশী দেশের সাংবাদিক হিসেবে আমরা মোটামুটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের উদ্দেশ্য একটি সুন্দর বাংলাদেশ। কিন্তু এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যারা এই মুহূর্তে রয়েছেন, যে সমস্ত রাজনৈতিক দল, মতাদর্শ বা বাংলাদেশের রাজনৈতিক স্টেক হোল্ডার, তাদেরকে বাদ দিয়ে এই রাজনৈতিক লড়াই কতটা তাদের পক্ষে চ্যালেঞ্জিং হবে সেটা কিন্তু জাতীয় নির্বাচনে ভোটের নিরিখেই বাংলাদেশের সাধারণ মানুষ সেই রায় দেবেন। তো ততক্ষণ পর্যন্ত আমাদের অবশ্যই নজর থাকবে, কারণ আমরাও চাই প্রতিবেশী বাংলাদেশে সুশাসন এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ হোক এবং সেই বাংলাদেশের আপামর জনগণ সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে, নিরাপত্তায় এবং সারা পৃথিবীর কাছে বাংলা ভাষাভাষী অন্যতম দেশ হিসেবে মাথা উঁচু করে থাকুক এবং আমরা প্রতিবেশী ভারতীয়রাও বাংলাদেশের এই স্থানে আমরা আমাদের শুভকামনা এবং আমাদের নানা ধরনের আমাদের দিক থেকে ইতিবাচক উদ্যোগও অব্যাহত থাকবে। তো প্রিয় দর্শক, এই পর্যন্তই আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং আগামীতেও একই রকম ভাবে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিংবা ভারত বাংলাদেশের সমসাময়িক এই ভূ রাজনৈতিক নানা ধরনের কূটনৈতিক যে কথাবার্তা, সে সমস্ত নিয়ে আমরা কিন্তু আবারও আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করবো। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার।